নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। ভারতের লোকসভা নির্বাচন হয়ে গেল এবং এর ফলাফলে দেখা গেছে যে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পেল না। ইন্ডিয়া জোট যেহেতু সরকারে আসার মতো অবস্থায় নেই, তাই তাদের নিয়ে আলোচনা না করা ভালো। অন্যদিকে এনডিএ জোট যেহেতু ক্ষমতায় এসেছে এবং সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তাই তাদের নিয়ে আলোচনা করতেই হবে। কেননা শত্রুবেষ্টিত হিসেবে পরিচিত ভারতের একটা দুর্বল সরকার কোনো অবস্থায় কাম্য হতে পারে না। যে কোনো দেশবাসী এটা মানতে পারে না। সে বিজেপি হোক বা কংগ্রেসই হোক, যে দলই ক্ষমতায় আসুক, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসা একান্ত অবশ্য কর্তব্য। না হলে কিন্তু যেভাবে ভারতের চারদিকে শত্রু দেশ রয়েছে, তাতে কিন্তু ভারতকে আরও দুর্বল করবে এবং যে কোনোভাবে ভারতকে বা ভারতের অগ্রগতিকে আটকাতে সচেষ্ট যে প্রতিবেশী দেশ, সেটা কিন্তু আমরা স্বাধীনতার পর থেকেই দেখতে পাচ্ছি। তাই কোনো অবস্থায় আপনি যে কোনো দলের সমর্থক হতে পারেন, কিন্তু বিজেপি আসুক বা কংগ্রেস আসুক, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসাই একান্ত কাম্য। এক্ষেত্রে বিজেপি 240 আসন পেয়েছে এবং সংখ্যাগরিষ্ঠতা পেতে আরও 23টি আসন প্রয়োজন। তাই বিজেপিকে নিয়েই বলা যায়, যেহেতু রায়টা বিজেপির পক্ষেই গিয়েছে জোট রাজনীতিতে, তাই বিজেপিকে নিয়েই কাটাছাড়া করা যায়। এ নিয়ে প্রধানমন্ত্রী অবশ্যই প্রথম আলোচনার বিষয়। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি ভিডিও করতে উৎসাহ পাব। এখন দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 10 বছর থেকে কোনো ধরনের জনমুখী প্রকল্পের পক্ষে নন। যদিও তিনি করেছেন কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু তিনি জনমুখী প্রকল্পে করার ক্ষেত্রে নয়। কিন্তু আর ভারত কিন্তু একটি উন্নয়নশীল দেশ এবং ভারতে 63% উপর গরিব শ্রেণীর মানুষ রয়েছেন এবং দরিদ্র সীমায় রয়েছেন। তাই সে কথাটা মাথায় রেখে প্রধানমন্ত্রী যে জনমুখী প্রকল্পের পক্ষে নন, সেটা কিন্তু আলোচনায় আসতেই পারে। এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেসের মুখ রাহুল গান্ধী বারবার বলেছিলেন যে যারা দরিদ্র সীমার নিচে রয়েছে তাদের প্রতি বছর 1 লাখ টাকা করে দেওয়া হবে এবং মাসে 8,500 টাকা দেওয়া হবে। এটা সত্যি যে উন্নয়নশীল দেশকে উন্নত দেশের সঙ্গে তুলনা করে কোনো অবস্থায় ঠিক হয় না। কেননা দেশের 63% মানুষ দরিদ্র সীমায় রয়েছে এবং তারা রোজ খাওয়ার মতো অবস্থায়। তাদের কাছে ফ্রিবিজ শব্দটা তুলে আনা বিলাসিতা ছাড়া আর কিছুই নেই। কেননা তাদের রোজ খাওয়া অবস্থায় সরকারের তরফ থেকে যদি কিছুও সুযোগ মিলে, সেটা কিন্তু তাদের কাছে অনেক। কারণ তাদের সংসার টানাটানির সংসার, তারা জানে একটা সংসার চালাতে গেলে কতটুকু অসুবিধায় পড়তে হয়। সেখানে উন্নত দেশের সঙ্গে তুলনা করে জনমুখী প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত কোনো অবস্থায় তাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে না। তাই এটা বলাই যায় যে রাহুল গান্ধী যে 8,500 টাকা মাসে দেওয়ার একটা জনমুখী প্রকল্প ইস্তাহারে রেখেছিলেন এবং সেটা প্রতিটি জনসভায় বলছিলেন, তাতে কিন্তু প্রভাব পড়েছে। বিশেষ করে উত্তরপ্রদেশে সেটা বিরাট প্রভাব পড়েছে। কেননা একটা নির্ভরযোগ্য চ্যানেল আজ থেকে দেখা গিয়েছে যে উত্তরপ্রদেশের মহিলারা লখনৌয়ে কংগ্রেসের কার্যালয়ে উপস্থিত হয়েছেন
রিপোর্ট কার্ড নিয়ে, যাতে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল যে 1 জুলাই থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং এজন্য তারা নিজেদের নাম নথিভুক্ত করতে চান। সেটার প্রক্রিয়া ন্যায় কি অন্যায় সেটা নির্বাচন কমিশন দেখবে, কিন্তু সেটা আমার কাছে অন্ততপক্ষে আলোচনার বিষয় মনে করছি এটাই যে জনমুখী প্রকল্প কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল এবং তারা যদি আসতো সেটাই কিন্তু করত। আর যে মহিলারা কংগ্রেস কার্যালয়ে হাজির হয়েছিল সেটাতে কিন্তু একটা বিরাট প্রভাব পড়েছে, কেননা শুধু মহিলারাই ভোটটা দেননি, মহিলাদের পরিবারের যত সব সদস্য রয়েছেন তারাও কিন্তু সেই ভোটটা দিয়েছেন এবং দরিদ্র শ্রেণীর যে মানুষ ভোট দিয়েছেন তাদের শতাংশ কিন্তু কম নয়। তাই সেটা যে শুধু উত্তরপ্রদেশেই প্রভাব ফেলেছে তা কিন্তু নয়, এবং শুধু কংগ্রেসের উপরই প্রভাবে ভোটটা পড়েছে সেটাও কিন্তু নয়। কংগ্রেসের সঙ্গে যারা জুটে রয়েছে, বিশেষ করে এনডিএ জুটে, তাদের প্রতিটি দলের উপর যে এর প্রভাব পড়েছে সেটা কিন্তু ভোটেই পরিষ্কার চিত্র হয়েছে। কেননা তৃণমূল কংগ্রেস, আপ, ডিএমকে সহ ইন্ডিয়া জুটে অন্যান্য যেসব দল রয়েছে সবার কাছেই কিন্তু ভোটটা গেছে, যার কারণে তারা 235 আসন পেয়েছে এবং বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা থেকে নামিয়ে দিয়েছে। আর সেটা শুধু উত্তরপ্রদেশের নয়, সারা ভারতবর্ষেই প্রভাব ফেলেছে এবং শুধু মহিলাদের নয়, মহিলাদের পরিবারে যত সদস্য রয়েছে সবাই কিন্তু প্রভাবিত হয়েছেন সেই জনমুখী প্রকল্পে। বিশেষ করে রাহুল গান্ধী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে 1 লাখ টাকা দেওয়ার, আর এখানেই কিন্তু নরেন্দ্র মোদী ভুলটা করেছেন। অন্যান্য অনেক প্রকল্প বা অনেক দিক রয়েছে ব্যর্থতার, সেটা অন্য বিষয়, কিন্তু এটা একটা মুখ্য ভূমিকা পালন করেছে যে জনমুখী প্রকল্প। নরেন্দ্র মোদী এর আগেও বলেছেন যে বিরোধীরা প্রিভিজ প্রকল্প ঘোষণা করছে, প্রিভিজ দিতে চায়, সেটা নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু ভারতের মতো একটা দেশে যেখানে 63% উপর গরিব মানুষ বাস করে, সেখানে প্রিভিজ নিয়ে প্রশ্ন তোলা বা প্রিভিজ না দেওয়ার প্রসঙ্গটা হাস্যকরই মনে হয়। কেননা যারা দরিদ্র সীমার নিচে রয়েছে তারা জানে কি করে একটা সংসার চলতে হয়, তাদের কাছে এসব প্রিভিজ হাস্যকর ছাড়া আর কিছুই নয়। হয়তো অনেক বিজেপি নেতা সমর্থক বলতে পারেন যে হয়তো একবেলা খাবো তবুও বিজেপিকে ভোটটা দেবো, কিন্তু যারা দরিদ্র সীমার নিচে রয়েছে তাদের কাছে এই বিলাসিতা মানায় না। তারা আশা করে যে জনগণকে সুবিধা দিক সরকার, সে যে কোনো দলেরই হোক, তারা শুধু সরকারের কাছ থেকে নিজেদের টেনে টুনে চলা সংসারকে একটু আয়েশ দিতে চান বা একটু সাশ্রয় দিতে চান, সেটাই কিন্তু আশা করেন। আর রাহুল গান্ধী যে প্রতিশ্রুতিটা দিয়েছেন বা দিয়েছিলেন সেটার কিন্তু প্রভাব পড়েছে, যার কারণে একটা বিরাট ভোট পড়েছে। যদিও বিজেপি 240 আসন পেয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ যে পিকে হয়ে গেছে সেটা কিন্তু পরিষ্কার বলে দেওয়া যায়। আর 240 আসন যদি পেয়ে থাকে বিজেপি, সেটা কিন্তু বিজেপির সাংগঠনিক জুড়েই সেই ভোটটা পেয়েছে। এখানে প্রধানমন্ত্রীর মুখ একদম আসেনি। বিশেষ করে 2024 সালের লোকসভা নির্বাচনে কেউ যদি বলে থাকে যে প্রধানমন্ত্রীর মুখের জন্য 240 আসন পেয়েছে, এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। যদি 350 আসন 340 আসন বিজেপি পেত, তাহলে কিন্তু সেই বাড়তি আসনটা অবশ্যই প্রধানমন্ত্রীর মুখ হিসেবে এসেছে বলে মেনে নেওয়া যেত। কিন্তু যেহেতু সংখ্যাগরিষ্ঠতা পায়নি এবং 240 আসন পেয়েছে, তাই এখানে পুরো 240 আসনটি কিন্তু পেয়েছে বিজেপির সাংগঠনিক জুড়ে এবং বিজেপি দলের নিজেদের সংগঠনের জুড়ে। এখানে কোনো অবস্থায় প্রধানমন্ত্রীর মুখের জন্য আসন আসেনি, সেটা একেবারে পরিষ্কার বলে দেওয়া যায়।
তাই বিজেপির সেই প্রিভিয়াস শব্দ উঠিয়ে দিয়ে ভারতের মতো একটা দারিদ্র সীমার নিচে বেশি সংখ্যায় মানুষ বসবাসকারী মানুষের জন্য জনমুখী প্রকল্প অবশ্যই চালু করা একান্ত কর্তব্য। কেননা যে গরিব মানুষ ভারতে বাস করে তারা বিলাসিতা আশা করেন না, তারা আশা করেন জীবনে চলার জন্য একটু সাশ্রয়, একটু স্বাচ্ছন্দ্য, যাতে তারা জীবনটাকে সুন্দরভাবে তুলে নিতে পারেন। সে ব্রিভিজ দিয়ে কোনো অবস্থায় দেশকে উন্নত করা যায় না, বরং শিক্ষা এবং স্বাস্থ্যের দিকে জোর দিয়ে সেটাকে উন্নত করা একান্ত এখন কর্তব্য। কিন্তু দেশের 70% পর্যন্ত মানুষকে দরিদ্র সীমায় রয়েছে, আর তাদের জীবনে উন্নত দেশের মতো বাজার অর্থনীতিতে ঠেলে দিয়ে কোনো অবস্থায় সরকার টিকে থাকতে পারে না, পারবেও না। কেননা একটা পরিসংখ্যান দেখলে আমরা দেখতে পাবো যে সরকার, কেন্দ্রীয় সরকার 5 কেজি মাথাপিছু রেশন দিচ্ছে, কিন্তু আমরা সবাই জানি যে একজন মানুষের 5 কেজি চালে সারা মাস যায় না। অন্যদিকে যদি আমরা বাজারে যাই, সেই চালের দাম কিন্তু 35 টাকা থেকে উপরে চলে গেছে। যেখানে 26 টাকা ছিল সেখানে কিন্তু 10 টাকা বেড়ে গেছে। তাহলে সাবসিডি উঠিয়ে দিয়ে পুরো ফ্রি চাল দিয়ে, অন্যদিকে বাজার থেকে যে চাল একটা মানুষের সারা মাসের জন্য দরকার, সেই চাল কিনতে গিয়ে প্রতি কেজি 10 টাকা থেকে 12 টাকা, সেই কূপটা কিন্তু রয়েছে। এবং সেই অনুভূতিটা দারিদ্র্যসীমার মানুষ ভালো করে বুঝতে পারেন, কিন্তু সেই দিকটা বিজেপি বিবেচনা করেছে বলে মনে হয় না। জনমুখী প্রকল্প উন্নয়নশীল দেশে একান্তই দরকার। কেননা গরিব মানুষের স্বাচ্ছন্দ্যতা কিন্তু এসব ফ্রিবিস উঠিয়ে দিয়ে কোনো অবস্থায় আসবে না। তাদের প্রথমেই দরকার নিজেদের দৈনন্দিন জীবনটাকে সুষ্ঠুভাবে এবং স্বাচ্ছন্দ্যভাবে চালিয়ে নেওয়া। আর ফ্রিবিস উঠিয়ে দিলে সেই স্বাচ্ছন্দ্য জীবন কোনো অবস্থায় চলতে পারে না দারিদ্র্য সীমার নিচে বসবাস করা মানুষের। এটা একটা কিন্তু খুব প্রভাব পড়েছে বর্তমান লোকসভা নির্বাচনে, এবং এতেই যে বিজেপি 240 আসনের থেকে নেমে গেছে সেটা বলাই যায়, যার কারণে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পেল না এবং একটা দুর্বল সরকার ভারত উপহার পেল। এতে প্রথমেই বলেছি যে চারদিকে শত্রুবেষ্টিত দেশ, ভারতের দুর্বল সরকার কোনো অবস্থায় কাম্য নয়। এতে শত্রু দেশ ভারতকে আরও দাবিয়ে রাখতে সচেষ্ট হবে এবং চেষ্টা করবে, আর নিজেদের সরকারে টিকে থাকার জন্য শত্রু দেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া কোনো অবস্থায় সম্ভব নয়। তাই এটা পরিষ্কার বলে দিতে চাই যে বিজেপি আসুক বা কংগ্রেস সরকারই আসুক, যে কোনো সরকারই আসুক, একেবারে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লির গদিতে বসা উচিত। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন।